চট্টগ্রাম বন্দরের কাছে বছরে 160 কোটি টাকা কর দাবি সিটি কর্পোরেশনের। ভারী যানে ক্ষতিগ্রস্ত সড়ক কালভার্ট মেরামতেও দিতে হবে লাভের 1%। চলছে চিঠি চালাচালি। গণ অভ্যুত্থানের পরও বন্ধ হয়নি অপরাধ দুর্নীতি। লক্ষ্মীপুরে জামায়াতের আমির, শহীদদের সম্মানে দখল ও চাঁদাবাজি ছাড়ার অনুরোধ। পূর্বাঞ্চলের রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে অর্ধশতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত পদক্ষেপ নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এবং শুষ্ক মৌসুমে আগ্রাসী ধনাগোদা নদী, চাঁদপুরের মতলব উত্তরে ফসলি জমি স্থাপনা বিলীন। দিশেহারা বাসিন্দারা, দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। বছরে ৪৫ কোটি নয়, বাণিজ্যিক পৌরকর হিসেবে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে 160 কোটি টাকা দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু পৌরকর দিলে হবে না, কন্টেইনারবাহী ভারী যানবাহনের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতে লাভের 1% হারেও কর দিতে হবে। বর্ধিত পৌর কর এবং 1% কর আদায় নিয়ে শুরু হয়েছে দুপক্ষের চিঠি চালাচালি। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেবাগ্রহীতা হিসেবে 2019 সাল পর্যন্ত বছরে 39 কোটি টাকা পৌরকর পরিশোধ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে কর 40% পর্যন্ত বাড়িয়ে 45 কোটি টাকা নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার জন্য পৌরকর নির্ধারণ করা হয়েছে 160 কোটি 16 লাখ টাকা। পরিশোধিত 45 কোটি টাকা বাদ রেখে চলতি অর্থ বছরের বাকি 115 কোটি টাকা পরিশোধের জন্য বন্দরকে চিঠিও দিয়েছে নগর কর্তৃপক্ষ। এত বছর ধরে কেন মেয়ররা 45 কোটি টাকা করে নিয়েছে সেটা আমার কোনো বোধগম্য হচ্ছে না। সিটি কর্পোরেশন আসলে মূল জিনিস হচ্ছে মাসুল মিনিমাম 1%। এবার বন্দর কর্তৃপক্ষের আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% আয়কর দেওয়ার নিয়ম না থাকায় বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য গঠন করা হয়েছে দুটি পৃথক কমিটি। যৌথ কমিটি ফার্দার অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করে যদি কোনো অতিরিক্ত প্রাপ্যতার বিষয় থাকে সেটা সমাধান করা হবে। আয়ের উপর কর আরোপের বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলো বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে ব্যবস্থাপনা খরচ। যে সমস্ত সেবা আপনার নাগরিকদের জন্য দিয়েছেন সেই সেবাগুলো এরাও ভোগ করছে। তো সুতরাং নাগরিক যদি দেয় ট্যাক্স, এদেরকেও এইসব কারণে ট্যাক্স দিতে হবে। যেটিতে পণ্যবাহী জাহাজ বেরানো, উঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোকাররম হোসেনকে নিয়ে যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। পৌরকরকে বাণিজ্যিকরণ এবং একই সাথে 1% হিস্সা নিয়ে যে বন্দরের সাথে সিটি কর্পোরেশন দর কষাকষি চলছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোকাররম হোসেন। মোকাররম, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, আগের মেয়ররা তো এরকম দাবি করে নাই, বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর কেন বন্দরের কাছে হিস্সা এবং পৌরকরকে বাণিজ্যিকরণ দাবি করলো? দেখেন, বর্তমান যিনি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি অনেক আগে থেকেই আমাদের এখানে জনতার মেয়র শাহাদত হোসেন নামে পরিচিত। আগের যারা মেয়র ছিলেন তারা কখনোই জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন না। দায়বদ্ধতা ছিলেন না বলে এই চট্টগ্রাম শহরকে বাদযোগ্য করার, জনগণের জনবান্ধব করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কিন্তু বর্তমান যিনি মেয়র, ইনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। যেহেতু উনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণের প্রতি ওনার দায়বদ্ধতাও বেশি। এই দায়বদ্ধতার জায়গা থেকে উনি চট্টগ্রাম শহরকে একটি বাদযোগ্য নগরীতে পরিণত করার জন্য, চট্টগ্রাম শহরকে বিশ্বের দরবার একটি সুন্দর নগরীতে পরিণত করার জন্য যত পদক্ষেপ নিচ্ছেন সবই বাস্তবমুখী। এবং উনি যে প্রস্তাব দিয়েছেন
দেখেছেন যে বন্দর কর্তৃপক্ষকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৌরকর বৃদ্ধির জন্য এটা অসম্ভব বাস্তবমুখী এবং সময়োপযোগী প্রস্তাব বলে আমি মনে করি। কিন্তু বন্দর বলছে তাদের আইনের 1% হিস্সাটা নাই, এবং যে 2025 সাল পর্যন্ত যে আইনটা বলবৎ থাকবে সেই আইনে কিন্তু বলছে 45 কোটি টাকা তারা দেবে, কিন্তু এখন সিটি কর্পোরেশন দাবি করছে 160 কোটি টাকা, 45 কোটি টাকা বাদ দিয়ে 115 কোটি টাকা। আসলে কি এটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আগের যারা মেয়র ছিলেন ওনারা এই শহরকে বঞ্চিত করেছেন সেবা থেকে। যে আগের যে মেয়ররা যে অন্যায় করেছেন বলে উনি ওখান থেকে এই ন্যায়ভিত্তিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, এরকম কোনো কথা নেই। আমরা মনে করি, আমরা এদের চট্টগ্রাম শহরের নাগরিক হিসেবে আমরা শক্তভাবে বিশ্বাস করি বর্তমান মেয়র যে প্রস্তাব দিয়েছেন, বর্তমান মেয়র এই বন্দর কর্তৃপক্ষ থেকে পৌরকর আদায় করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন এবং যে নোটিশ দিয়েছেন এটা যথোপযুক্ত এবং আইনসম্মত। কিন্তু একটা বিষয় বলা হয়েছে, আমি দেখেছি চিঠিতে লেখা হয়েছে যে চট্টগ্রাম শহরের ধারণ ক্ষমতা 5 থেকে 6 মেট্রিক টন, কিন্তু বন্দরের কারণে যানজট বাড়ছে, রাস্তার ক্ষয় নষ্ট হচ্ছে, কালভার্ট নষ্ট হচ্ছে, সেটা মেরামতের একটা কথা বলেছেন। আসলে এই প্রসঙ্গটা এখানে তুলে আনলেন কেন? আচ্ছা দেখেন, আমরা যারা এই 70 লক্ষ নাগরিকের বসবাস চট্টগ্রাম শহরে, আমরা যারা এখানে বাস করি সবাই সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কর পরিশোধ করি। যেহেতু আমরা কর পরিশোধ করি, কেন এই কর পরিশোধের নিমিত্তে আমরা সেবা গ্রহণ করি। এই বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যাবতীয় সেবা গ্রহণ করেন, তাহলে ওনাদের এই যে পরিমাণ সেবা গ্রহণ করেন সে পরিমাণ ওনাদেরকে কর দিতে হবে। এটাই তো বাস্তবসম্মত কথা এবং এটাই সত্য এবং এটাই দিতে হবে। আমরা দেখেছি মেয়র আমাদেরকে বলেছে যে আগের মেয়র কি করছে, কেন করেন বিশ্ব প্রকাশ করেছে, এখনকার মেয়র বলছে আমার পৌরকর লাগবে শহরকে গড়ে তোলার জন্য। এক্ষেত্রে সিটি কর্পোরেশন বিভিন্ন সেবা খাতের কথা উনি বলেছেন যে সেবাটা খরচ বহন করতে হবে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আসলে বিষয়টা কি একটু বলবেন? আচ্ছা দেখেন, আমি একটু আগে আপনাকে বলেছি আগের মেয়ররা কখনোই এই জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন না। অনেক মেয়র ডামি ভোটের মেয়র ছিলেন, বিনা ভোটের মেয়র ছিলেন, যে কারণে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ওনাদের কাছে সৃষ্টি হয় নাই। কিন্তু বর্তমান মেয়র হলেন জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত মেয়র, জনগণের প্রতি ওনার দায়বদ্ধতাটা অনেক বেশি। যে বর্তমানে আমরা যে বন্দরের যে গাড়িগুলো ছাড়া প্রায় 50 থেকে 60 মেট্রিক টন ওজনের গাড়ি এই শহরের উপর দিয়ে চলে, তাহলে যে এই যে নর্মালি এই রাস্তার ধারণ ক্ষমতা হলো 5 থেকে 10 মেট্রিক টন, তাহলে যে এই তো ভারী যানবাহন চলার কারণে রাস্তার যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা কিভাবে পুষে উঠবে সিটি কর্পোরেশন? আর তাছাড়া সিটি কর্পোরেশন যে আমাদেরকে সেবা দেয় সম্পূর্ণ পৌরকর নির্ভর। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনার দেখবেন যে অনেক স্কুল কলেজ পরিচালনা করেন এবং দক্ষিণ এশিয়ায় জাপানের পরে সম্ভবত চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম কর্পোরেশন যেটা একটা ইউনিভার্সিটি পরিচালনা করেন। এগুলো সবগুলোই কিন্তু আমাদের পৌরকর উপর নির্ভর করে। তো আমাদের বর্তমান মেয়র মহোদয়, মাননীয় মেয়র জনতার মেয়র ডাক্তার শাহাদত হোসেন মহোদয় যে প্রস্তাবনা দিয়েছেন যে পৌরকর আদায়ের জন্য যথোপযুক্ত বলেই মনে করি। তাহলে এই আদায় করতে গেলে কি করতে হবে? পৌরকরটা আদায় করতে গেলে এই পৌরকরটা আদায় করতে হলে এখন উনি যেভাবে আইনগতভাবে যেভাবে আগাচ্ছেন, যেভাবে বন্দর কর্তৃপক্ষকে উনি যেভাবে চিঠি দিয়েছেন, আমরা মনে করি নাগরিক হিসেবে বন্দর কর্তৃপক্ষ এই উন্নত বিশ্বের যেভাবে বন্দররা সিটি কর্পোরেশনকে তাদের লোকাল শহরকে যে পৌরকর পরিশোধ করেন, ঠিক সেভাবে ওনারা আইন মানে এবং আন্তর্জাতিক আইন মানে এভাবেই পৌরকর পরিশোধ করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোকাররম হোসেনের সাথে। তিনি আমাদেরকে বলছেন বর্তমান মেয়র শহরকে একটা সুন্দর করতে চায়, তাই বন্দরের কাছে পৌরকর বাণিজ্যকরণ চেয়েছে 1% হিস্সা। হয়তো দুপক্ষ আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হবে এবং শহরের উন্নয়নে কাজ করবে, এমনটি আমরা প্রত্যাশা করি। আমরা যে আলোচনা করছিলাম এই আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। দেশের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে শতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে, যেখানে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। হর্ন বাজিয়ে বাজিয়ে এভাবেই অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছে দ্রুতগামী ট্রেন। লেভেল ক্রসিং অতিক্রমকালে চলন্ত ট্রেনের খুব কাছাকাছি স্থানে অপেক্ষায় থাকে সড়কপথে যানবাহনগুলো। কখনো কখনো অরক্ষিত রেলপথ অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ছে। সাবধানের একটি সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত লেভেল ক্রসিংগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার অংশে রয়েছে ছোট বড় অন্তত 1/2 শতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং। পাকা একটা জায়গা,
যার কারণে এখানে কোনো কিছু দেখা যায় না, ট্রেনে আসলেও দেখা যায় না, যাইতেও দেখা যায় না। গেটম্যান হই তাহলে আমাদের যারা সবসময় রেগুলার যে আমাদের জন্য খুবই ভালো হবে। রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, অরক্ষিত লেভেল ক্রসিং এর বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে। সামাজিক কিছু বন্ধনী ছাড়া আমাদের মূলত কোনো বন্ধনী নেই। আমাদের একটা প্রকল্প তৈরি করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, যেগুলোর ভিতরে আমরা গেট লজ তৈরি করে দেব এবং সেক্ষেত্রে জনবলটা কার থাকবে সেটার ব্যাপারেও এখানে দুটো মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। পূর্বাঞ্চলের ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রেলপথে 33টি বৈধ এবং 60টি অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। সুরক্ষার ব্যবস্থা করা না গেলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময়ে আরও থাকছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের কারসাজি বন্ধ চায় ক্যাব। চট্টগ্রামে পদযাত্রা, সরকারের কঠোর নজরদারি দাবি। গণ অভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। এছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চলমান রাখতে নেতা কর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর ছাড়াও বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না। এ অপকর্ম ছেড়ে দাও, তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। ভ্যাট বৃদ্ধি মজুত না থাকার কথা বলে ব্যবসায়ীরা রমজানে পণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাই পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। সকালে চট্টগ্রামে নগরীর চকবাজার মোড় থেকে জামালখানা প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করেন তারা। এতে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষও অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রমজানে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতেরও দাবি জানান। রমজান মাসে আমরা চাই যে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে গ্যাস, তেল, বিদ্যুৎ যেন নিয়মিত থাকে। সিন্ডিকেট এবং মজুতদারি করে অন্যান্য কৈফিয়ত দেওয়া হয় যে মুদ্রাস্ফীতি এবং ডলার সংকট অন্যান্য কারণে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই সিন্ডিকেটটা যাতে ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে এই সংকটগুলি তৈরি করছে এবং প্রশাসন এগুলো দেখেও না দেখার মতো ভান করে আসছে। তো রমজানের জন্য এই পণ্যগুলি কৃত্রিম সংকট তৈরি না হয় এবং প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন সত্যিকার অর্থে কঠিন ব্যবস্থা নেয়। বান্দরবানের রাবার বাগানের শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে পুলিশের জালে 4 অপরাধী। পুলিশ জানায়, গত 1 মাসে লামা উপজেলার বিভিন্ন স্থান থেকে 40 জনের বেশি শ্রমিককে অপহরণ করে একটি চক্র। তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা মোটা অঙ্কের টাকা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়কৃত মুক্তিপণের টাকা তুলতে গিয়ে ধরা পড়ে অপহরণ চক্রের 2 সদস্য। পরে তাদের দেয়া তথ্যে বিভিন্ন জায়গা থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিভাগীয় সময়ে আরও থাকছে। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বদলে যাচ্ছে রাঙামাটির পর্যটন শিল্প। নতুন রিসোর্ট, বিনোদন কেন্দ্রে বাড়ছে ভিড়। ঋণ সুবিধা ও বিদেশি পর্যটক ভ্রমণের নীতিমালা শিথিলের দাবি। চাঁদপুরে মতলব উত্তরের ধনাগোদা নদীতে ভাঙছে বিস্তীর্ণ জনপদ। বিলীন হচ্ছে ফসলি জমি সহ নানা স্থাপনা।
এলাকাবাসী জানান, গত কয়েকদিনে বাগানবাড়ি ইউনিয়নের খাগুড়িয়া, হাপানিয়া ও নবীপুর এই 3 গ্রামের বেশ কিছু এলাকা নদীগর্ভে। অসময়ে এমন ভাঙনে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। ভাঙন থেকে এ জনপদ রক্ষার আকুতি ক্ষতিগ্রস্তদের। তবে ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৩৫ বছর আগে নির্মিত খাগড়াছড়ির 8টি বেইলি ব্রিজ যেন ভেঙে পড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 1990 সালে নির্মিত বেইলি ব্রিজগুলোতে 5 টনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও পার হচ্ছে কাঠ বোঝাই ভারী ভারী ট্রাক। এতে কিছুদিন পরপরই ব্রিজটি ভেঙে ঘটছে দুর্ঘটনা। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন ও অন্যান্য সম্পদ। এতে হুমকির মুখে পর্যটন এলাকার যোগাযোগ ব্যবস্থা। তবে বেইলি ব্রিজগুলো ভেঙে ওই স্থানে নতুন সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে রাঙামাটির পর্যটন শিল্প। প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থানের পাশাপাশি নতুন নতুন রিসোর্ট, বিনোদন কেন্দ্রে আকৃষ্ট হচ্ছেন পর্যটকরা। প্রতিটি রিসোর্টের কটেজেই রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। রয়েছে পাহাড়ের ঐতিহ্য, জুম ঘরে রাত কাটানোর সুযোগ। পর্যটকরা চাইলে থাকতে পারেন তাঁবুতেও। রয়েছে ক্যাফেটেরিয়া, যেখানে বাংলা, চাইনিজ ও পাহাড়ের বাহারি সব খাবারে স্বাদ নিতে পারেন পর্যটকরা। এমন নিরিবিলি পরিবেশে রাত কাটিয়ে তুষ্ট তারা। রিসোর্টে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরের কাছে বছরে 160 কোটি টাকা কর দাবি সিটি কর্পোরেশনের। ভারী যানে ক্ষতিগ্রস্ত সড়ক কালভার্ট মেরামতেও দিতে হবে লাভের 1%। চলছে চিঠি চালাচালি। গণ অভ্যুত্থানের পরও বন্ধ হয়নি অপরাধ দুর্নীতি। লক্ষ্মীপুরে জামায়াতের আমির। শহীদদের সম্মানে দখল ও চাঁদাবাজি ছাড়ার অনুরোধ। এবং পূর্বাঞ্চলের রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে অর্ধশতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দ্রুত পদক্ষেপ নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।